আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, পর্ব 11। কণ্ঠে আমি সাদিয়া। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার তোমার চিঠি আইসে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না, আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা, পাঠিয়েছে কোনো এক শোভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারে আর ক্যাডা মারার সাহস করব? যত বড় একখানা পিস্তল প্যান্টের ভেতরে নিয়ে চলাফেরা করো। প্যান্টের ভেতরে পিস্তল, তাও আবার এত বড়। তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলেছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে, কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দিলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে, দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায় সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অফ বিপিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমারও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছো তা জানের সওদা। হাতে তো পরবাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহেশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের ওপর রিকশা থামিয়ে দিল রিকশাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে যায়। এতটুকুন পায়ে যান, রাস্তাটা ভাঙা, কয়দিন আগের বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাব ঘর, বাইরের দেওয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম লেখা সব। সামনের রাস্তার ওপারে চায়ের দোকানপাট, ক্লাব ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাঁশের স্ট্যান্ডের ওপর ক্যারাম বোর্ড রাখা, চেয়ারের দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাব ঘরের সামনের রাস্তার এই হাল। অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদে প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কী করে দেবার অঙ্গীকার দিয়েছেন জনতাদের। আজকালের মাঝেই একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয় জামশেদ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা? আর বিবেক এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে? ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাবঘরের দিকে তাকালো না। থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরখা ও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা তার। ক্লাবঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা। টিনের গেটে আঙুলের টোকায় 2-3 বার শব্দ করল। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে এক পাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলো। অন্তুর চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনের চাঁদনির। চুলের বেনি উস্কো খুস্কো, মুখে মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পরা ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকবো? একটু হাসলো চাঁদনি। হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধ হয়। মলিন হাসলো চাঁদনি। প্রত্যুত্তরে বহুদিন থেকেই
ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখি। আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা থাপ্পড় দিয়েছিলেন। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর? করল না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার। কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনার লোকমুখে শুনেছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো। অন্তু চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গহনা বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বরের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না টাকাগুলো। দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে। আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকাটা নিবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকাটা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো। বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেন কি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো এক পাশে রেখে বলল, তুমি কি কখনো ডাকাতি দেখোনি? না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।